পদ্মা সিনেমা হলের সামনে দাঁড়িয়ে আছি, ধুরন্ধর দেখতে এসেছি। যে ধুরন্ধর পুরো মিডল ইস্টে ব্যান, পাকিস্তানকে এক্সপোজ করছে, জিহাদিদেরকে এক্সপোজ করছে, সেই ধুরন্ধর। আমরা এই সময় দেখুন পদ্মা হলের একজন অফিসিয়ালের সাথে দাঁড়িয়ে। দাদা, কেমন রেসপন্স সিনেমার? ভালো, খুব ভালো চলছে, মোটামুটি শো হাউসফুল যাচ্ছে, মোটামুটি আছে, সবাইকে আসা উচিত। তো আজকে আমরা প্রথমে ফিল্মটা দেখে নিই, ফিল্মটা দেখার পরে রিভিউ দেওয়া হবে। রিভিউ তো সব জায়গাতে দেখেছেন, তো জাতিগতার পক্ষ থেকে আমরা আমাদের মতো করে রিভিউ দেবো। তো আপাতত আমরা দেখতে আছি ধুরন্ধর। এইমাত্র সিনেমাটা দেখে বেরোলাম, বাকরুদ্ধ, জাস্ট বাকরুদ্ধ। মানে সবাই তো অক্ষয় খান্না মানে বলছে, অতি অক্ষয় খান্না অনবদ্য অভিনয়। কিন্তু তার থেকেও বড় কথা যে একটা জঙ্গি জিহাদি রাষ্ট্র পাকিস্তান, সেই পাকিস্তানের প্রতিটি মানুষের জিহাদের নামে কিভাবে হিন্দু বিদ্বেষ। আদিত্য ধর, এই আদিত্য ধরকে সাধুবাদ জানাই যে সে নিডর হয়ে এরকম একটা ফিল্ম বানিয়েছে ধুরন্ধর। হ্যাটস অফ টু ধুরন্ধর। সবাই আসুন, দেখুন এবং ভারতের ইতিহাসে এই ফিল্মকে বাণিজ্যিকভাবে এমন জায়গায় নিয়ে যান যাতে এই যে বলিউডের এই যে ইয়াশরাজ ফিল্মস নাম, জিহাদিরাজ ফিল্মস নাম, যে স্পাই ইউনিভার্স, এই যে শাহরুখ সালমান নামক এই সমস্ত পাকিস্তানি ফান্ডের এই যে এজেন্টসদের, এদের যাতে এক্সপোজ করে এদেরকে যাতে পথের ভিখারি বানানো যেতে পারে, এটাই হচ্ছে। বাকি রিভিউ আমরা বাড়িতে গিয়ে দেবো। ये नया इंडिया है, ये नया बॉलीवुड है, ये जिहादियों का घर में घुसेगा और मारेगा। দেখে এলাম ধুরন্ধর। অসাধারণ বললেও কম বলা হয়। মানে ব্যাপারটা, ধুরন্ধরের ব্যাপারটা অসাধারণ না, ধুরন্ধর হচ্ছে প্রকৃত অর্থে বলিউডে একটি বিদ্রোহ ঘোষণা করলো, একটি বিপ্লব আনলো বলিউডের সিনেম্যাটিক ধ্যান ধারণায়। বলবো স্টাইল ফাইলের ব্যাপারটা তো বুঝি না, কারণ আমি টেকনিক্যাল লোক নই, কিন্তু বলিউডের যে ধ্যান ধারণা সেখানে একটা বিরাট লেভেলের একটা জাতীয়তাবাদের বিপ্লব এনেছে। এবং আজকে এই মুহূর্তে যে ভিডিওটা করছি সেখানে অত্যন্ত আনন্দের খবর যে ধুরন্ধর এই যে ফিল্মটি বিশ্বব্যাপী 1000 কোটি টাকার ব্যবসা করেছে। এগুলো তো গেল ভালো খবর, কিন্তু এই মুহূর্তে এই যে খবরটা দিলাম, এই খবরটার সাথে আমার হাতে একটা অবশ্যই বার্নল নিয়ে বসা উচিত ছিল। কারণ এই ধুরন্ধর ফিল্মটি নিয়ে বলিউডের যে তামাম যারা ফিল্ম ক্রিটিক বলা হয় যাদেরকে, এবং তার সাথে আছে হচ্ছে জার্মানির এক ঘেউ কুকুর যাকে আপনারা জার্মান শেফার্ড বলেন, তার তো প্রথম থেকে বিশালভাবে ঝাল লেগেছে এই ফিল্মটা দেখে, মির্চি লাগ গিয়া। সে ধুরন্ধর নিয়েও বলেছে যে আমি একটা এমন বক্তব্য পেশ করব যাতে এই ধুরন্ধরের 300 কোটির প্রোপাগ্যান্ডা, ধুরন্ধর হচ্ছে প্রোপাগ্যান্ডা, সেই 300 কোটির প্রোপাগ্যান্ডাকে ধ্বংস করে দেব। এবং বলে না যে নেহেলে পে দেয় না, চালটা উল্টো পড়ে গেল, সেটা শুনে সেই জার্মান শেফার্ড বা সেই জার্মানির ঘেউ কুকুরের ওই ভিডিও দেখার পরে মানুষ আরো বেশি বেশি করে ধুরন্ধর দেখতে গেছে। এবং এখন অবস্থা এমন হয়েছে সেই জার্মানির ঘেউ কুকুরের যারা ফলোয়ার্স তারাও এখন তাকে ট্রোল করছে বলে সে এখন তার নিজের ইউটিউবের যে কমেন্ট সেকশন সেটাকে ডিসেবল করেছে এবং বলছে যে সেখানে সাবস্ক্রাইব করতে হবে, টাকা দিতে হবে, তবে কমেন্ট করা যাবে। তো বেসিক্যালি তো পাকিস্তানের এজেন্ট, এই যে যার কথা বলছি বুঝতেই পারছেন কার কথা বলছি, তো পাকিস্তানি এজেন্ট। এবং তার সাথে দেখুন বলিউডের যারা ক্রিটিক অধিকাংশই যারা এটাকে নেগেটিভ রিভিউ দিচ্ছে, বলছে কি প্রচন্ড রকমভাবে ভায়োলেন্স দেখানো হয়েছে, অ্যাজ ইফ ধুরন্ধরের আগে এমন কোনো সিনেমা হয়নি যেখানে মানে ভায়োলেন্স। গ্যাংস অফ ওয়াসাইপুর, বিশেষ করে ওটিটিতে যখন আমরা দেখি গ্যাংস অফ ওয়াসাইপুর আছে, আরও এরকম বহু সিনেমা আছে যেগুলোর সাথে এই যে মানে কি বলবো ইসলামপন্থী জেহাদি চাটা পাকিস্তানের এজেন্ট যেসব ক্রিটিকরা, তখন তাদের কোনো সমস্যা হয়নি, তখন তাদের কাছে এগুলো হয়ে গেছে সিনেম্যাটিক আর্ট, তখন এগুলো সিনেম্যাটিক আর্ট হয়ে গেছে। কিন্তু ধুরন্ধরের বেলায় চরম লেভেলের ভায়োলেন্স দেখানো হচ্ছে। এ কি ধরনের প্রোপাগ্যান্ডা ফিল্ম? কেন প্রোপাগ্যান্ডা ধুরন্ধর? কারণ ধুরন্ধরে স্পয়লারের দিকে যাব না, এটুকুই বলতে পারি ভারত যখন কান্দাহার থেকে শুরু করে, কান্দাহারে আমাদের প্লেন হাইজ্যাক থেকে শুরু করে পার্লামেন্টে হামলা, একের পর এক
ওরা বলছে যে আমরা তো তোমাদেরকে ঘরে ঢুকে এইভাবেই মারবো, তোমরা কি করতে পারবে। তখন এখানকার যে ইন্টেলিজেন্স ব্যুরো তারা দেখলো যে না, এবারে সময় এসেছে পাল্টা জবাব দেওয়া। দেখুন সব সময় তো আর এই পাকিস্তান হামলা করলো আর আমরা সঙ্গে সঙ্গে যুদ্ধে এরকমভাবে বর্তমান যে প্রেক্ষাপট সেখানে এইভাবে হয় না, যে একটা হামলা হলো সঙ্গে সঙ্গে আমি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম, হয় না। ব্যাপারটা হচ্ছে অনেকটা যে আমার শরীর খারাপ হয়েছে, আমি দুটো ওষুধ খেয়ে নিলাম, অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে নিলাম, ব্যাস আমার শরীর সেরে গেল, জ্বর সেরে গেল। আবার দুদিন পরে জ্বর হলো, আবার আমি অ্যালোপ্যাথি ওষুধ খেলাম, আবার জ্বর সেরে গেল। এতে হচ্ছে কি, আমি কিছুক্ষণের জন্য আমার শরীরের যে সমস্যাটা সেটাকে প্রশমিত করছি ওষুধ দিয়ে, কিন্তু আমাকে রুটে যেতে হবে। যদি আমি এটাকে এই যে দুদিন অন্তর অন্তর আমার জ্বর বা কোনো একটা ব্যাধি কেন হচ্ছে সেটাকে যদি নির্মূল করতে হয়, তাহলে আমাকে রুটে গিয়ে শিকড়ে গিয়ে নির্মূল করতে হবে। তো সেখানে আমরা পাকিস্তানকে যতবারই সার্জিক্যাল স্ট্রাইক করি না কেন, যতবারই এয়ার স্ট্রাইক করি না কেন, তাদের যে লঞ্চ প্যাডগুলো, টেররিস্ট লঞ্চ প্যাডগুলোকে ধ্বংস করি, ব্যাপারটা হচ্ছে তারা তো আবার রক্তবীজের মতন গড়ে উঠবে। এবং এই রক্তবীজগুলো কিভাবে তৈরি হচ্ছে, এদেরকে তৈরি করছে কি, যে জায়গাটার জন্য এই আমাদের এখানকার যে জেহাদি ক্রিটিকদের ঝাল লেগেছে, যে সেখানকার সবসময় দেখানো হয়েছে কি না, পাকিস্তান একটা ভীষণ কনফিউজড একটা দেশ, পাকিস্তানের মানুষরা খুব ভালো। যেরকম ওই বজরঙ্গি ভাইজানে দেখানো হচ্ছে যে সালমান খান মেয়েটিকে নিয়ে, একটি মুসলিম মেয়ে ভারতে ঢুকে গেছে, তাকে আমাদের বজরঙ্গি ভাইজান সালমান খান বর্ডারের ওপারে নিয়ে যাচ্ছে, সেখানে পাকিস্তানের মানুষরা সালমান খানকে কিভাবে হেল্প করছে। পাকিস্তানকে সবসময় এরকম একটা বলিউডে এরকমই একটা মানে কি বলবো ভিকটিম হিসেবে দেখানো হয়েছে, যে না ওখানে কিছু মানুষ আছে যারা খুব খারাপ, যারা হচ্ছে ধর্মান্ধ বলা যাবে না, ক্ষমতার লোভে অন্ধ হয়ে আমাদের কেবল ভারতের না পাকিস্তানেরও ক্ষতি করতে চাইছে, এরকম দেখানো হয়েছে। বাকি পাকিস্তানের লোকেরা হচ্ছে মানে একেবারে কি বলবো দেবতুল্য। কিন্তু এই প্রথম যেই ফিল্মটা সেখানে দেখানো হয়েছে যে পাকিস্তানের ভেতরে সাধারণ মানুষ, এবং সেটা ডাইরেক্ট না, খুব সাটল, খুব সূক্ষ্ম হতে দেখানো হয়েছে যে পাকিস্তানের ভেতরে প্রতিটি মানুষ, সে একজন গ্যাংস্টার হতে পারে, সে একজন আইএসআই এর চিফ হতে পারে, সে একজন মন্ত্রী হতে পারে, বা সে একজন আপামর পাকিস্তানের সাধারণ জনতা হতে পারে। তাদের সবার মধ্যে একটা জিনিস কিন্তু কমন, সেটা হচ্ছে ভারত বিদ্বেষ এবং তার সাথে হচ্ছে হিন্দু বিদ্বেষ, যেটা কিন্তু ওপেনলি এখানে বলা হচ্ছে যে কাফের। সিনেমার প্রথমেই বলা হচ্ছে যে তোমরা হিন্দুরা তোমরা হচ্ছে ডারপোক, তোমরা হচ্ছে ভিতুর যা। বলছে কে, ওই ইয়েতে যে আমাদের প্লেন হাইজ্যাক করে যে টেররিস্ট, সে বলছে আমাদের ইন্টেলিজেন্স চিফকে বলছে তোমরা হিন্দুরা তো হচ্ছে ভিতুর জাত। তো এই যে ব্যাপারটা, এবং সেটাই কিন্তু এইভাবেই কিন্তু পাকিস্তানের আপামর জনতা, বললাম তো যে সে আইএসআই চিফ হোক কি বা একজন সাধারণ ব্যক্তি হোক, সবারই হচ্ছে যে হিন্দু বিদ্বেষ, সেটাকে যে দেখানো হয়েছে। তারপরে সব থেকে বড় কথা কি, সেখানে দেখানো হচ্ছে কিভাবে আইএসআই পাকিস্তানের মন্ত্রী, পাকিস্তান এই যে যাকে নিয়ে এখন মানে পুরো আমরা মানে একদম ভাইরাল, রেহমাত ডাকাইত, অক্ষয় খান্না যে রোলটি করেছে, সেই রেহমাত ডাকাইত, সেই একজন গ্যাংস্টার, এরা সবাই মিলে, এবং তার সাথে সাধারণ মানুষ, মানে পাকিস্তানের যে সাধারণ মানুষ, তারা সবাই মিলে একসাথে যোগ করে ভারতকে ধ্বংস করার জন্য কিভাবে, প্রথমে হচ্ছে কি ভারতকে ইকোনমিক্যালি ক্রিপল করতে হবে, সেই জন্য কি জাল নোট, এবং সেই জাল নোটের ব্যাপারে আমরা দেখতে পেয়েছি ফিল্মটায় যে কিভাবে দেখানো হচ্ছে যে কংগ্রেসের এক মন্ত্রী কিভাবে পাকিস্তানের সাথে জাল নোটের চক্রে সে জড়িত আছে, এবং জাল নোট কিভাবে ওখান থেকে কাতার থেকে শুরু করে, এই জায়গাগুলি একটু বলতে হবেই কাতার, কারণ এই জায়গাগুলো নিয়ে ক্রিটিকদের ঝাল লেগেছে, কাতার থেকে শুরু করে সেখান থেকে নেপাল হয়ে সেখান থেকে ঢুকে যাচ্ছে উত্তরপ্রদেশের বেআইনি স্লটার হাউস, সেইখানে কি আমাদের টাকার মধ্যে জাল নোট ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবং সেই সময় ভারত একটি বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিয়েছিল নোট ছাপার, যারা অনেক গরমিল করেছে, যারা অনেক ঘাপলা করেছে, এবং এই নোট ছাপার এই যে বেআইনি নোট ছাপা, তার সাথেও এরা জড়িত। ডেভিড হ্যাডলি এর মধ্যে দেখানো হয়েছে এখানে। তো এই যে এইভাবে দেখানো হয়েছে, এবং সেখানে আমাদের আইবি চিফ বলছে যে, এখানে আইবি চিফকে বলা হচ্ছে যে আইবি চিফ যখন বলছে যে আমরা পাকিস্তানে ঢুকে গিয়ে পাকিস্তানের গ্যাংস্টারদের মধ্যে ইনফিলট্রেট করতে পেরেছি, কিন্তু আমরা উত্তরপ্রদেশের যে গ্যাংস্টার তাদের মধ্যে ইনফিলট্রেট করতে পারছি না, তখন তাকে বলা হচ্ছে যে স্যার এটা করা সম্ভব নয়, কারণ এটা করলে কি কোনো একটি গ্যাংস্টারকে এখানে যদি আমরা অ্যারেস্ট করতে হয়, সঙ্গে সঙ্গে কমিউনাল অ্যাঙ্গেল দেখে রাইট লাগিয়ে দেবে। কারা কমিউনাল অ্যাঙ্গেল দেখাবে, কারা রাইট লাগাবে ভালোভাবেই জানেন, এইখানেই ঝাল লেগেছে আমাদের ক্রিটিকদের।
তখন আমাদের আইবিজি বলছে যে কোনো না কোনো দিন তো সহায়ক সরকার আসবে, যে সহায়ক সরকার এলে এই ব্যাপারটায় তখন আমরা স্ট্রং একটা পদক্ষেপ নিতে পারবো। এবং সেটাই আমরা দেখেছি। কিন্তু যোগী রাজ্য যখন যোগী রাজ্য যদি সবসময় তো বলা হয়, আনন্দবাজারে বলা হয় যোগী রাজ্য, তো আমিও বলবো যোগী রাজ যখন শুরু হয়, সেই যোগী রাজ্যে প্রথমেই আপনারা দেখবেন যে বেআইনি স্লটার হাউসগুলোকে সমস্ত বন্ধ করা হয়েছিল। কিন্তু কারণ এই স্লটার হাউসের মাধ্যমেই কিন্তু এই যে জাল নোট ছাপানোর যে কারবার এবং ভারতে যে জাল নোট ঢুকিয়ে করা, এটা কিন্তু সেখানেই হতো। এবং তারপরে আমরা দেখেছি কিভাবে এই আমাদের যে পুরনো যে নোটগুলি, সেগুলিকে নোটবন্দির মাধ্যমে কিভাবে ব্যান করা হলো। প্রতিটির পিছনে কিন্তু একটি করে কারণ আছে। সে এইগুলোকে একদম খুব সুন্দরভাবে দেখানো হয়েছে বলে আজকে এখানকার ভারতের ক্রিটিকদের খুব ঝাল লেগেছে যে না এতদিন তো পাকিস্তানকে আমরা দেখিয়েছি একটা কনফিউজ স্টেট, সেখানকার কিছু মানুষ হচ্ছে শয়তান, তারা হচ্ছে পাকিস্তানকে ভিক্টিমাইজ করছে। সালমান খান যেমন বলে তার ভিডিওতে যে পাকিস্তানে বেনজির ভুট্টোর উপরে হামলা হয়েছে, পারভেজ মুশারফের উপরে হামলা হয়েছে, আরো কতজনের উপরে হামলা হয়েছে। তো পাকিস্তান তো কখনো হামলা হলে বলে না যে ভারত দায়ী। এই যে ন্যারেটিভ, হ্যাঁ, সবসময় পাকিস্তানকে ভাইচারা, আপস মে ভাইচারা, এই যে ন্যারেটিভ, এইটাকে ব্রেক করেছে আজকে কে? আদিত্য ধর। সেই জন্য আদিত্য ধর হয়ে গেছে একজন ডেঞ্জারাস ফিল্ম মেকার। সে একজন ফিল্ম মেকার, সে একজন ডেঞ্জারাস ফিল্ম মেকার। আসলে আদিত্য ধর কি করেছে? আদিত্য ধর এই যে জিহাদি যে ব্যাপারটা, পাকিস্তান যে পুরো একটা জিহাদি রাষ্ট্র এবং ভারতের বিরুদ্ধে, হিন্দুর বিরুদ্ধে, একদম স্পষ্ট আছে, ভারতের হিন্দুর বিরুদ্ধে যে জিহাদ ঘোষণা করেছে, সেইটাকে আদিত্য ধর অত্যন্ত একটা স্লিক ওয়েতে, স্টাইলিশ ওয়েতে, এবং তার সাথে বলিউডের যে পপকর্ন যে মশালা ব্যাপারটা, সেটাকে এই দুটোকে ব্লেন্ড করেছে এবং তার সাথে কি ফ্যাক্টসকে জড়িয়ে দিয়েছে, অরিজিনাল যে ফ্যাক্টস, এত সুন্দরভাবে যে ট্রিটমেন্ট, সেটার জন্য আদিত্য ধর হয়ে যাচ্ছে আজকে একজন ডেঞ্জারাস ফিল্ম মেকার। আমি তো মনে করি আদিত্য ধর আজকে যেটা ভারতে করছে, সেটা আজ থেকে 90-এর দশকে করেছে স্টিভেন স্পিলবার্গ। তার প্রথম মানে আমি বলবো সিরিয়াস ফিল্ম শিন্ডলার্স লিস্টের মাধ্যমে। অ্যামিস্টারও ছিল, কিন্তু শিন্ডলার্স লিস্ট স্পিলবার্গকে একটি অন্য মাত্রায় নিয়ে গেছিল। তার আগে কি ইহুদিদের যে এই যে কনসেন্ট্রেশন ক্যাম্পে যে হত্যা, এটাকে অনেক সময় ইহুদিরাই, অদ্ভুত ব্যাপার হচ্ছে ইহুদি ইন্টেলেকচুয়ালরাই ডিফেন্ড করেছে যে ইহুদিদের কেন কনসেন্ট্রেশন ক্যাম্পে মারা হয়েছে, তারাই ডিফেন্ড করেছে। দেখুন ট্রেন্ডটা দেখুন কিন্তু একই। ইহুদিদেরকে হত্যা করেছে, সেই ইহুদিদের হত্যাটাকে ডিফেন্ড করছে কে? সেখানকার কিছু ইহুদিরা। এই যে জর্জ সোরস, আপনারা বলেন জর্জ সোরসকে একজন হাঙ্গেরিয়ান ইহুদি, তো এরা কিন্তু ডিফেন্ড করে গেছিল। স্পিলবার্গ সেই ন্যারেটিভটা ভেঙেছে তার সিনেমার মাধ্যমে, সিনেমা তো বলবো না, বাস্তব যেটা শিন্ডলার্স লিস্টের মাধ্যমে সেই ন্যারেটিভটাকে ভাঙে এবং মানুষ হতবাক হয়ে যায়, মানুষ অবাক হয়ে যায়, মানুষ বাকরুদ্ধ হয়ে যায় এটা দেখে যে কি হারে ইহুদিদের উপরে অত্যাচার হয়। এবং তখন কিন্তু স্পিলবার্গকেও কিন্তু ব্যাকল্যাশ সহ্য করতে হয়েছিল, ঠিক যেভাবে আজকে আদিত্য ধর সহ্য করছে। এবং তারপরে স্পিলবার্গ দেখেছেন ইহুদিদেরকে নিয়ে ফিল্ম বানিয়েছে মিউনিক, যেখানে 1972 যে মিউনিক অলিম্পিক্স, সেখানে যে 11 জন ইসরায়েলি অ্যাথলিটদেরকে পিএলও বলে একটি জঙ্গি জেহাদি সংগঠন, তারা তুলে নিয়ে যায়, অপারেশন ব্ল্যাক সেপ্টেম্বর করে এবং সেই 11 জন ইহুদি অ্যাথলিটদেরকে মেরে ফেলা হয়। কিন্তু তারপরে কিন্তু ইহুদিরা কি করেছিল? বলেছিল ইয়ে নয়া ইসরায়েল হ্যায়, ইয়ে ঘর মে ঘুসেগা আর মারেগা। মুসাদ টিম তৈরি হয় এবং এই মিউনিক ফিল্মটিতে দেখানো হয় এবং তারা কিভাবে এর যে মাথা আবু হাসান সালামে ঘরে ঢুকে কুকুরের মতো মেরেছিল, সেটাও দেখানো হয়েছে। আদিত্য ধর, তার মানে কি, এর মধ্যে দিয়ে স্পিলবার্গ কি করেছে? ইহুদিদের যে ন্যারেটিভটা, ইহুদিদেরকে যে নিয়ে যে নেগেটিভ ন্যারেটিভটা ছিল, সেটাকে ভাঙতে পেরেছে এবং সেখানে কি ইহুদিদের জন্য একটা বিশ্বব্যাপী জনমত তিনি তৈরি করতে পেরেছিলেন। আজকে আদিত্য ধরের ফিল্মটাও তাই করছে। অদ্ভুত ব্যাপার আজকে আমরা দেখছি আদিত্য ধরের এই ধুরন্ধর ফিল্ম নিয়ে রিভিউ দিচ্ছে কারা? বিদেশিরা। তারা হলে গিয়ে দেখছে এখনো পর্যন্ত ইউএসএ তে 13 কোটির ওপরে ব্যবসা করেছে, মানে 13 মিলিয়ন ডলারের ব্যবসা করেছে আমাদের এই ধুরন্ধর। খুব শীঘ্রই এই যে পাঠান নামক যে একটা ট্র্যাশ ফিল্ম, আমি এক্ষুনি আসছি তাতে, পাঠান নামক যে ট্র্যাশ ফিল্মে 15 কোটি, সেটাকে ক্রস করে যাবে। হয়তো আগামী দিনে আমেরিকার বুকে সব থেকে বেশি ব্যবসা করা ফিল্ম হয়ে যাবে ধুরন্ধর। এবারে আরো বলি কি, এই যে ক্রিটিকদের দেখুন, এতদিন আমাদের কি করেছে, যশরাজ ফিল্মস নামক একটি, মানে কি বলবো, জেহাদি চাটা, দাউদ চাটা যে একটা প্রোডাকশন হাউস, তারা কি করেছে এতদিন আমাদের দিয়েছে কি, স্পাই মুভি নামে দিয়েছে কি পাঠান নামক ননসেন্স, টাইগার নামক ননসেন্স, এবং তার সাথে বলবো ঋত্বিক রোশনের ওয়ার নামকও ননসেন্স। শুনতে খারাপ লাগলো, এগুলো সবই ননসেন্স, এগুলো হচ্ছে প্রোপাগান্ডা। কি প্রোপাগান্ডা? দেখুন এই প্রোপাগান্ডা আপনারা দেখুন, मैं हूं ना শাহরুখ খানের একটা ফিল্ম ছিল, সেখানে কে দেখাচ্ছে, দেখানো হচ্ছে যে শাহরুখ খান একজন ভারতীয় আর্মির, সে কি করছে,
সে সুনীল শেট্টি, সে একজন ভারতীয় আর্মি এবং তার মধ্যে চরমতম পাকিস্তানি বিদ্বেষ সুনীল শেট্টির, ভারতের একজন আর্মির একজন রোগ ক্যারেক্টার হয়ে গেছে, তার পাকিস্তানিদের বিরুদ্ধে ভীষণ বিদ্বেষ, ইনোসেন্ট মানে নিরীহ পাকিস্তানিদেরকেও সে অবিচারে মেরে ফেলছে। সেই মাথা বিগড়ে যাওয়া ব্রেন ওয়াশড ভারতীয় আর্মির চিফ মানে মেজর সুনীল শেট্টিকে মারার জন্য কে এগিয়ে আসছে? শাহরুখ খান, সেও একজন ভারতীয় আর্মি চিফ, পাকিস্তানকে বাঁচানোর জন্য। এটা হচ্ছে ন্যারেটিভ, এটা প্রপাগান্ডা নয়। তখন দেখছি আমরা এই যে দা হিন্দু বলুন, অনুপমা চোপড়া বলুন, এই তখন এই জার্মান যে শেফার্ড, তখনও জার্মান শেফার্ড হয়নি, তখন সে পাপি ছিল, জার্মান পাপি ছিল, তো তখন সে ইন্ডিয়ান পাপি ছিল অ্যাকচুয়ালি। তো তখন কিন্তু এটা প্রপাগান্ডা ফিল্ম হচ্ছে না, তখন এটা ওয়ার্ক অফ আর্ট হচ্ছে, তখন এটা কমিউনাল হারমোনি হচ্ছে। এই যে পাঠানের মাধ্যমে দেখানো হচ্ছে কি আইএসআই এ দেখানো হচ্ছে কি আইএসআই এর দীপিকা পাডুকোন কি গ্ল্যামারাস একটা পুরো একদম একটা কর্পোরেট একটা স্টাইলের ব্যাপার, ধাঁচের ইয়েতে দীপিকা পাডুকোন মানে মনোকিনি বিকিনি, সেইখানে প্রেমের একেবারে জোয়ার বইছে, এবং কোথায় কোন অন্য কোনো একটা নিউট্রাল দেশে কি ঝামেলা হয়েছে সেইটাকে রোখার জন্য ভারত পাকিস্তান র আর আইএসআই একসাথে মিলে লড়াই করছে। শাহরুখ খানের টাইগার তো আরো ওপর দিয়ে যাচ্ছে, সেখানে দেখছি যে আমরা ভারত পাকিস্তান একসাথে, একদিকে ভারতের ফ্ল্যাগ একদিকে পাকিস্তানের ফ্ল্যাগ লাগিয়ে তারা কি করছে, বৃহত্তর যে পাকিস্তান যে এই যে টেরোরিজমের যে শিকার হয়েছে, সন্ত্রাসবাদের শিকার, সেটাকে থামানোর জন্য এরা আমরা ভাইচারা দিয়ে আমরা লড়াই করছি। তো এতদিন এই ন্যারেটিভটা আমাদেরকে ফিড করানো হয়েছে, তো সেই ন্যারেটিভটাকে ভেঙে আজকে পাকিস্তানকে পাকিস্তানের মতন করেই দেখানো হচ্ছে, যে পাকিস্তানের আইএসআই বলুন, পাকিস্তানের রেহমাত ডাকায়েত বলুন, পাকিস্তানের মন্ত্রী বলুন, বা পাকিস্তানের একটি সাধারণ মানুষ বলুন, সবার মধ্যে হিন্দু বিরোধ, হিন্দু বিদ্বেষ, আমরা কাফের, আমরা ডারপোক, আমাদেরকে এইভাবেই মারতে হবে। এইটা যে দেখানো হয়েছে, এই জন্যই তো ঝাল লেগেছে। আজকে পাকিস্তানকে পাকিস্তানের মতন একটা জঙ্গি জেহাদি রাষ্ট্র হিসেবেই দেখানো হয়েছে, এটা তো ঝাল লেগেছে ক্রিটিকদের। যেরকম যেটাকে বল ওখানে না, এই যে আমাদের এখানে বুদ্ধিজীবীরা, এই যে আমাদের এখানে তথাকথিত যে বুদ্ধিজীবীরা আছে, সবই তো জিহাদি ফান্ডেড। তারা কি তারাও আজকে এখন এই যে আপনার রক্তবীজ, তা আমাদের এখানে যে স্পাই মুভি, সেখানেও আমরা কি দেখি, ওই একটা ভারত বাংলাদেশ সখ্যতা, এই কোন বাংলাদেশের সাথে সখ্যতা দেখি আমাদের এখানে সিনেমা তৈরি হয়? সেই বাংলাদেশ যেখান থেকে ফিরদৌসের মতন লোকেরা আসে, এখানে এসে অভিনয় করে, তারপর আবার তৃণমূলের জন্য নির্বাচনী প্রচারও নেমে পড়ে। সেই বাংলাদেশ যেখানে দীপু দাসকে, বহু কথা হয়েছে দীপু দাসের সাথে কি হয়েছে আপনারা জানেন, সেই বাংলাদেশের সাথে নাকি ভারত নাকি টাই আপ করে নাকি বৃহত্তর স্বার্থে নাকি ইয়ে করবে, এরকম টাইপের ন্যারেটিভ দিয়ে আমাদের এখানে সিনেমা তৈরি হয় ভারত বাংলাদেশের মৈত্রী মেলবন্ধনে। তো তাদের কাছে আদিত্য ধরের এই ধুরন্ধর যে এরকম একটা ধাক্কা দিয়েছে, তারা তো নিতে পারবে না। দেখুন এই যে আমাদের এখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা, তারা গোমাংস খেয়ে তারা দেখাচ্ছে কি, ভট্টাচার্য দেখাচ্ছে কত লিবারাল, সে বলছে কে কি খাবে কে কি পড়বে সেটা, কিন্তু আজকেই যখন কোথাও একটা পট ফেস্টিভ্যাল যদি ওপেন করায়, তখনই বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলবে এটা একটা সাম্প্রদায়িক একটা উত্তেজনা সৃষ্টির ব্যাপার হচ্ছে। এইখানে দেখুন একটা সিন আছে অত্যন্ত, মানে আমি বলবো ওই ফিল্মটির মধ্যে সব থেকে ইম্প্যাক্টফুল সিন হচ্ছে রণবীর সিং, সে স্পাই হিসেবে ঢুকেছে, মুসলিম পরিচয় নিয়ে ঢুকেছে, সে বসে খাবার খাচ্ছে, তার মধ্যে গরুর মাংস সে খেতে হচ্ছে, স্পাই, কারণ সে তো একজন গুপ্তচর, তাকে খেতে হচ্ছে, কিন্তু সেই সময় কি তার চোখ দিয়ে জল বেরোচ্ছে, মানে আমি গরু খাচ্ছি, আমাকে আমার দেশের স্বার্থের জন্য হলেও আমাকে কি, আমি যাকে মা বলে এতদিন ভেবে এসেছি, সেই গোমাতাকে আমাকে খেতে হচ্ছে। জানি এটা নিয়ে গোমাতা বললেই এক্ষুনি সঙ্গে সঙ্গে সব খিল্লি করবেন, যারা করবে তাদের আমার মনে হয় শুয়োর মাতা, কুকুর মাতা, অনেক রকমের মাতা আছে, যাই হোক। তো এই যে সিনটা, আমি বলবো এই ফিল্মটার অত্যন্ত একটি ইম্প্যাক্টফুল সিন, যেটা দেখে ক্রিটিকদের ঝাল লেগেছে। কি একজন ভারতীয় স্পাই, সে গেছে সেখানে গোমাংস খেয়েছে, চোখের জল ফেলছে, অথচ আনন্দবাজারের মহিলা সাংবাদিক পাকিস্তানে গিয়ে সে গোমাংসের গোস্ত কাবাব খেয়ে এসে এখানে ভাইচারার ইয়ে দিয়েছে। এইটাই ছিল ন্যারেটিভ এতদিন, এই ন্যারেটিভটাই এতদিন, এই যে মিলেনিয়াল যাদেরকে মিলেনিয়াল বলা হয়, আমিও সেই মিলেনিয়াল জেনারেশনের মধ্যে পড়ি, আমাদেরকে তো এই ন্যারেটিভেই পড়াশোনা করানো হচ্ছে, আমাদেরকে এই ন্যারেটিভই শেখানো হচ্ছে, যেখানে কি ভারতীয় সংস্কৃতি নিয়ে কথা বলে তুমি রিগ্রেসিভ, তুমি ব্যাকওয়ার্ড, যত ভালো সবকিছুই ওয়েস্টার্ন সবকিছুই ভালো, অথচ ওয়েস্টের এই গাধা গরু যারা আছে, তারা কিন্তু সবই কিন্তু আমাদের এখান থেকেই ধার করে 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 ইয়ে করেছে। আজকে যারা এত বড় বড় কথা বলে, ইন্টারস্টেলার কি, ইন্টারস্টেলার হচ্ছে বেসিক্যালি আমাদের ইন্দ্রজাল, সেটাকে নিয়ে কিন্তু ইন্টারস্টেলার হয়েছে। ম্যাট্রিক্স হচ্ছে বিষ্ণু পুরাণের বিষ্ণুর যে স্বপ্নের যে জীবন, সেটাকে নিয়ে ম্যাট্রিক্স হয়েছে। তো তারা কিন্তু আমাদের এই শাস্ত্র, তারা কিন্তু আমাদের এইগুলোকে নিয়ে কালচার করে তারা ফিল্ম বানাচ্ছে, কিন্তু আমরা যখন এই যে আমাদেরকে মিলেনিয়ালসদেরকে, বা তার আগের যে ন্যারেটিভ স্বাধীনতার পর থেকে যে দেখানো হয়েছে যে ভারতীয়ত্ব বলে কিছু থাকতে পারে না, খারাপ,
এবং সেই অ্যাঙ্গেলেই সিনেমা হয়ে গেছে। এবং 90-এর দশক থেকে দাউদের আন্ডারে যখন হয়ে গেল যে কিভাবে ফিল্ম বানানো হবে, কোনটা দেখানো যাবে কোনটা দেখানো যাবে না, ইনফ্যাক্ট পাকিস্তানের নাম নেওয়া যেত না। আপনারা দেখেছেন একটা ওই ইন্টারভিউতে রজত শর্মার সামনে আমির খান বলছে যে আমরা তো পাকিস্তানের নাম নিতে পারবো না, পড়োশি মুল্ক বলতে হবে। তো এই জায়গাটাকে ভেঙেছে ডাইরেক্ট পাকিস্তান। উড়িতে দেখিয়েছিল আজকে আদিত্য ধর সেটা সার্জিক্যাল স্ট্রাইক, উড়িতে সেখানে ডাইরেক্ট বলছে পাকিস্তান। আজকে এখানেও বর্ডারের মতন ফিল্মে আমরা দেখেছিলাম পাকিস্তান নামটা নেওয়া হয়েছিল, সেটা তো দেখাতেই হবে কারণ সেটা তো ভারত পাকিস্তানেরই যুদ্ধ হয়েছিল, তাও সেখানে অনেক টোন ডাউন করতে হয়েছিল। কিন্তু আজকে ধুরন্ধরে যেভাবে দেখানো হচ্ছে, আরো ঝাল লেগেছে কি ধুরন্ধরে রণবীর সিং একজন হিন্দু, দিনেশ হিন্দু, সে কার সাথে প্রেম করছে, সে প্রেম করছে পাকিস্তানের একজন নামী একজন মানে মিনিস্টার, তার মেয়ের সাথে, একটি মুসলিম মেয়ের সাথে। এবং সেই পাকিস্তানি মুসলিম মেয়েটি অজান্তে, তার অজান্তেই প্রেমে পড়ে ভারতকে সাহায্য করছে, ভারতের হিন্দুদেরকে সাহায্য করছে, ভারতের জাতীয়তাবাদকে সাহায্য করছে। এটা নিয়ে তো ক্রিটিকদের ঝাল লাগবেই। তো এই জন্যে অবশ্যই বলবো ধুরন্ধর আপনারা দেখুন, যেটা বললাম প্রথমেই, জাতীয়তাবাদী বিপ্লব আনতে পেরেছে। এর সাথে বিবেক অগ্নিহোত্রী আছে, কাশ্মীর ফাইলস আছে। এখানে আমরাও জাতির পক্ষ থেকে শর্ট ফিল্মস, অবশ্যই মাফ করবেন আমি ধুরন্ধরের সাথে আমি করতে যাচ্ছি না, কিন্তু আমরাও জাতির থেকে আমাদের ক্ষমতা অনুযায়ী আমরাও কিন্তু জাতীয়তাবাদের উপরে আমরা ন্যারেটিভ চেঞ্জ করার মতন ফিল্মস আমরা বানাই, শর্ট ফিল্মস বানাই। অবশ্যই আবার বলছি যে এখানে কিন্তু আমি ধুরন্ধরের ওখানে সুযোগ বুঝে আমার ফিল্মের প্রচার করছি না। তো এই যে ন্যারেটিভটা ভাঙতে পেরেছে, এই যে ন্যারেটিভটা ভেঙে কংগ্রেসকে দেখানো হয়েছে, সেখানে আইএসআই চিফ বলছে আমরা তো ভেবেছিলাম 26/11 পরে কিছু করবে, কিন্তু কিছুই তো করলো না, ধূস হয়ে গেল। উল্টে দেখানো হচ্ছে ভারত আমেরিকার থেকে ভিক্ষা চায়, আমেরিকা ভারতের পিছনে লাথি মারে। এই যে জিনিসগুলো যেটা বাস্তবে হচ্ছে ধুরন্ধরে আজকে সেই সমস্ত জিনিস দেখানো হচ্ছে। ইভেন আমি যে বললাম যে রণবীর সিং এর সাথে যে ওই মেয়েটির যে প্রেমের অ্যাঙ্গেল, বেসিক্যালি কি হয় এরকম টাইপের সিনেমায় প্রেমের দৃশ্য একটা ড্র্যাগ, বোরিং হয়ে যায়, কিন্তু এখানে অত্যন্ত এমনভাবে ট্রিটমেন্টটা দেখানো হচ্ছে যে প্রেমের রণবীর সিং এর সাথে যে মেয়েটির যে প্রেমের অ্যাঙ্গেল, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি উঠতে পারবেন না। 3.25 ঘন্টা 3.5 ঘন্টার একটা সিনেমা আমার দুবার দেখা হয়ে গেছে, আমি তো 1 সেকেন্ডের জন্য আমি বোর ফিল করতে পারিনি। মানে মনে হচ্ছে যে কখন ইন্টারভেল হবে, কখন একটু ওয়াশরুমে যাবো, এইরকম একটা ব্যাপার, এইরকম ব্যাপার যে ওয়াশরুমেও যেতে পারছি না, এরকম একটা যে নাই সিনটা মিস করে গেলে একটা গুরুত্বপূর্ণ জায়গা মিস করে যাবো। তো আজকে আদিত্য ধর সিস্টেম ব্রেক করছে, সেই জন্য আদিত্য ধর আজকে ডেঞ্জারাস ডিরেক্টর। তার সাথে বলি আজকে জাহ্নবী কাপুর, শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর আজকে কিন্তু সরব হয়েছে দীপু দাসকে নিয়ে। অল আইজ অন রাফা, অল আইজ অন গাজা করছো, কিন্তু তোমরা এই যে দীপু দাসকে যে মারলো, তখন তো তোমরা করছো যে সিলেক্টিভ ক্রিটিসিজম। এই সিলেক্টিভ ক্রিটিসিজমের বিরুদ্ধে জাহ্নবী কাপুরও জেগে উঠেছে। বলিউডের একটা শ্রেণী কিন্তু আস্তে আস্তে জেগে উঠছে, পাল্টাচ্ছে জিনিসটা, পাল্টাচ্ছে ন্যারেটিভটা, পাল্টাচ্ছে। এবং এখনকার যারা জেনজি তারা কি, তারা এই ওটিটির মাধ্যমে তারা আরো ভালো ভালো ফিল্ম দেখছে, তারা এই যে ন্যারেটিভ ননসেন্সিক্যাল, এই যে ওয়াইআরএফ এর এই ন্যারেটিভ, তারা বোর হয়ে গেছে। এক ন্যারেটিভ ভারত পাকিস্তান মেলবন্ধন, ভারত পাকিস্তান মেলবন্ধন, তারা ভালো কিছু চাইছে, তারা মিউনিকের মতন জিনিস দেখতে চাইছে, তাদের মধ্যে জাতীয়তাবাদ তৈরি হচ্ছে। সেই জন্যই আজকে ধুরন্ধর সেটা দিতে পেরেছে। অবশ্যই গিয়ে হলে দেখুন ধুরন্ধর। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।